হ্যালো স্টুডেন্টস, আমি শিবম ঘোষ, সায়েন্স ইনস্টিটিউশনের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকের যে লেকচার বা ক্লাস সেটা প্রতিটা মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলোর চ্যাপ্টারটা থেকে তোমাদের মাধ্যমিকে 12 মার্কসের কোশ্চেন আসে। আজকের এই ভিডিওটা সেই সমস্ত গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ যে টপিকগুলো থেকে ডাউট থাকে এবং ডাউট ক্লিয়ারেন্সটা না হলে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার করা যায় না, সেই সমস্ত টপিকগুলো নিয়েই আজকের এই ভিডিও। আলোর চ্যাপ্টার, দর্পণ, প্রিজম, লেন্স, এক এক করে আমরা প্রত্যেকটা জিনিস ওয়ান শট এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করব। আলোর এই চ্যাপ্টারটাতে তোমাদের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে দর্পণ, মিরর, বা মানে তোমাদের বেসিক্যালি স্পেরিক্যাল মিরর আছে। তো স্পেরিক্যাল মিরর জিনিসটা কি আমরা স্টেপ বাই স্টেপ একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝবো এবং তার যে টাইপস গুলো হয়, ঠিক আছে। ধরো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা গোলক, এটা বৃত্ত নয়, এটা কিন্তু গোলক, মানে এটা 3D, এটাকে 3D তে ইমাজিন করতে হবে। মানে এরকম একটা গোলক বা স্পিয়ার, এটাকে 2D তে ইমাজিন করলে কিন্তু ইমাজিনেশনটা ভুল হবে। তো আমার দর্পণটার নাম কি, নামের থেকে আমি বিষয়গুলোকে মনে রাখার চেষ্টা করব। গোলীয় দর্পণ, অর্থাৎ এই যে গোলক, এই গোলকটাকে যখন আমি দর্পণ হিসেবে ব্যবহার করছি তখন এটা হচ্ছে একটা গোলীয় দর্পণ। এখন তুমি ইমাজিন করো, এটাকে যদি আমি মাঝখান বরাবর একটা কেটে দিই, কেটে দুটো ইন্ডিভিজুয়াল পার্ট হিসেবে আমরা ব্যবহার করলাম। মানে বিষয়টাকে আমি একটু সহজ করে দিচ্ছি। এই যে দুটো, মানে এই টোটাল একটা গোলক, এটাকে তুমি ইমাজিন করো, এটাকে মাঝখান থেকে কেটে আলাদা করে দিলাম, এই একটা পার্ট, এই একটা পার্ট। এবার এক্ষেত্রে এই যে ভিতরের যে পার্টটা দেখছো, যে কার্ভটা দেখছো, এই ভিতরের এই পার্টটাকে বলা হয় অবতল পার্ট। কি বলা হয়? অবতল পার্ট। এবং বাইরের যে পার্টটা, অর্থাৎ এখানটাতে ভালো বোঝা যাবে, এই যে পার্টটা বাইরের, এটাকে বলা হয় উত্তল পার্ট। যদি আমি এটাকে, এই যে বাইরের যে পার্টটা, যেটা উত্তল পার্ট, দর্পণ হিসেবে ব্যবহার করি, তাহলে সেটা হবে উত্তল দর্পণ। এবং যদি আমি ভিতরে, এইটারই ভিতরের পার্টটাকে দর্পণ হিসেবে ব্যবহার করি, তাহলে সেটা হবে অবতল দর্পণ। দর্পণের ইম্পর্টেন্ট পার্টগুলো তাহলে দেখে নেওয়া যাক। এক্ষেত্রে আমি বোঝানোর সুবিধার্থে ভিতরেরটাকে ইউজ করছি, অর্থাৎ এটাকে আমি একটা অবতল দর্পণ হিসেবে কনসিডার বা গণ্য করছি, অবতল দর্পণ। তাহলে বাইরে কি হবে না, একটা রূপোর প্রলেপ আমি দিয়ে নেব, এটাকে একটা রূপোর প্রলেপ হিসেবে তুমি ধরে নিতে পারো। এইবার এই যেটা আমরা একটা গোলকের পার্ট, এটা যেটা ব্যবহার করি আমরা, তাকে বলি আমরা প্রধান ছেদ। প্রধান ছেদ, আমি এটাকে এম, এই মাঝখানে একটা বিন্দুকে ও, এবং এটাকে এম ড্যাশ হিসেবে ব্যবহার করি। অর্থাৎ গোলকের যে অংশটা দর্পণ হিসেবে ব্যবহার হয় তাকে আমরা প্রধান ছেদ বলি। কি বলি না? প্রধান ছেদ। এবার প্রধান ছেদ কোনটা? এম ও এম ড্যাশ। এই যে মাঝখানের যে বিন্দুটা, দেখো এই যে ও বিন্দুটা, এটা আমি আরেকটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে পি। এই ও বিন্দুটাকে বলা হয় এই দর্পণের মেরু। কি বলে না? মেরু। এই যে অংশটা আমি আঁকিয়েছি, এটা তো কোনো না কোনো একটা গোলক বা স্পিয়ারের অংশ। ধরো গোলকটা যদি আমি ইমাজিন করার চেষ্টা করি, আমি একটা টোটাল একটা গোলক ইমাজিন করছি, এইরকম একটা গোলক হতো। তো এই যে গোলকটা, এর তো একটা কেন্দ্র হতো। ধরো কেন্দ্রটা এখানে আছে, কেন্দ্রটাকে আমি নাম দিচ্ছি, ধরো আমি এফ নাম দিলাম। আচ্ছা, এফ দেবো না, আমি সি নাম দিলাম। তো এই যে কেন্দ্রটা, এটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। কি বোঝা গেল? বক্রতা কেন্দ্র। এইবার এই মেরু পি, যেটাকে আমি পি ধরেছি, আর এই সি, এর মধ্যে দিয়ে যদি একটা আমি সরল রেখাকে পাঠাই, একটা সরল রেখাকে আমি ধরো এর মধ্যে পাস করালাম, তো এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। প্রধান অক্ষ। এইবার এই সি আর এই পি, অর্থাৎ পিসি, তুমি বলতে পারো সিপি বা পিসি, এটাকে আমরা বলি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ। এইবার একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ফোকাস।
ফোকাস একটা পয়েন্ট। উত্তল দর্পণ, অবতল দর্পণ এদের সবার ক্ষেত্রে এই পয়েন্টগুলো সেম হয়, কিন্তু ফোকাসের ক্ষেত্রে একটা পার্থক্য, ছোট্ট পার্থক্য চলে আসে। সেই পার্থক্যটাও বুঝবো এবং বিষয়টাও বুঝবো। তার আগে আমরা একটু বুঝে নিই যে ফোকাস জিনিসটা কি। একটা দর্পণ, ধরো সেটা অবতল দর্পণ, অবতল দর্পণের এই যে প্রধান অক্ষ এর সঙ্গে সমান্তরাল ভাবে আগত, অর্থাৎ কি এই দুটো ডিস্টেন্স সবসময় সেম হবে, সমান্তরাল ভাবে আগত কোন আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে, মানে কি ধরো একটা আলোক রশ্মি আসলো, ধরো এ একটা রশ্মি বিতে পড়লো দর্পণের উপরে, আপতিত হয়ে প্রতিফলনের পর যে পথে যায়, এই যে পথটাতে যাচ্ছে এবং এটা এই প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে ছেদ করছে, প্রধান অক্ষের উপরে এই যে বিন্দু, এটাকে আমি এফ দ্বারা ডিনোট করছি, এই বিন্দুটাকে আমরা বলি ফোকাস। তারপরে একবার আমি বোঝাচ্ছি, একটা রশ্মি আসলো অবতল দর্পণে, সেটা কি না এই প্রধান অক্ষ সাথে সমান্তরাল, এসে এই প্রধান অক্ষকে যে বিন্দুতে এসে কি ছেদ করলো সেইটাকে আমরা বলি ফোকাস। কি বলি? ফোকাস। এফ ফর ফোকাস বা মুখ্য ফোকাস এটাকে বলা হয়। হ্যাঁ, এখনই পড়াবো মুখ্য ফোকাস বা গৌণ ফোকাস, দুরকম ফোকাস আছে, ফোকাস কিন্তু একরকম না। আচ্ছা, সমান্তরাল রশ্মি এই একটা নির্দিষ্ট বিন্দুতে আপত্তি হলো, সমান্তরাল যদি এখানেও হয় তাহলেও এই বিন্দুতেই আপত্তি হবে। কিন্তু এই প্রধান অক্ষের সঙ্গে যেগুলো সমান্তরাল নয় বা যেগুলো আনত ভাবে আসে সেগুলো সমান্তরাল নয়, ধরো একটা রশ্মি এইভাবে আসলো, এটা তো সমান্তরাল নয়, তার সত্ত্বেও এই যে রশ্মিটা এইখানে ধরো এরকম একটা পয়েন্ট দিয়ে বেরিয়ে গেল, দুটো আমি আরেকবার দেখাচ্ছি, এরকম একটা রশ্মি, তো এরকম একটা পয়েন্ট দিয়ে বেরিয়ে গেল। এখানে একটা কমপ্লেক্স জিনিস আছে, দেখো এই একটা রশ্মি, এই একটা রশ্মি, এরা দুজন পরস্পর সমান্তরাল, কিন্তু এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না। তো তারা যখন আপতিত হবে দর্পণে, যে বিন্দুটাতে ছেদ করবে এটাকে বলা হবে গৌণ ফোকাস। গৌণ ফোকাস। এই গৌণ ফোকাস অসংখ্য হতে পারে, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, যদি আমি এটাকে একটা তলে কল্পনা করি, এরকম একটা তলে কল্পনা করলাম যেটা এই ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে গেছে, তো সেটা এই গৌণ ফোকাস সবসময় সেই তলেই গঠন হবে। এই তলের উপর বিভিন্ন জায়গায় গঠন হতে পারে, তলটা এই উপরে অসীম, নিচে অসীম, দূরত্ব বিস্তৃত এখানে গঠিত হবে। এটা হচ্ছে গৌণ ফোকাস। এই কনসেপ্ট কেন করে মুখ্য ফোকাস আর গৌণ ফোকাসটা ভালো করে আমরা বুঝে নিলাম। এই পার আছে অ্যাপারচার বা উন্মেষ। তোমাদের ক্লাসে শুধুমাত্র লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষের কনসেপ্ট থাকলেও আমি পড়ানোর সময় ডিটেলস ভিডিওতে কৌণিক উন্মেষ বা অ্যাঙ্গুলার অ্যাপারচার জিনিসটাকেও ডিফাইন করব। আপাতত আমি লিনিয়ার অ্যাপারচারটাকে বোঝাচ্ছি, তার জন্য একটা আলাদা কালি ব্যবহার করি, নাহলে একটু হিজিগিজি হয়ে যাবে। ধরো এই এম আর এই এম ড্যাশ, এটাকে একটা আমি সরল রেখা দ্বারা যুক্ত করলাম, ঠিক আছে? আলাদা কালি এবার তোমরা বুঝতে পারছো, বা বলতে পারো প্রধান ছেদের যে প্রান্ত বিন্দু দুটো, এটা তো প্রধান ছেদ, তার যে দুটো প্রান্ত বিন্দু সংযোগকারী যে সরল রেখা, এটাকেই আমরা বলি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে রৈখিক উন্মেষ। রৈখিক উন্মেষ। অবতল দর্পণে বিভিন্ন রকম রে ফেলা হলে সেগুলো কোন পথে যায়, তো চারটে ছবি বা চারটে ডায়াগ্রাম এখানে আমাদের মনে রাখতে হবে। আমি প্রথমেই চারটে অবতল দর্পণ এবং তাদের প্রত্যেকের একটা করে প্রিন্সিপাল অ্যাক্সেস দিয়ে ছবিটা এঁকে রেখেছি। এইবার আমি বিভিন্ন রকম রশ্মি এর উপরে ফেলবো, যে রশ্মিগুলো তাদের কোন পথে যায়। ধরো আমি এখান থেকে একটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি টানলাম, এইভাবে একটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি, সেটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে সবসময় যাবে, এরকম একটা বিন্দু হবে, যাকে সবসময় আমরা এফ দ্বারা ডিনোট করবো, যাকে আমরা ফোকাস বলবো, ঠিক আছে? এবার ভাবো যে ফোকাস দিয়ে আগের থেকে একটা রশ্মি আছে, তাহলে সেটা কোন পথে যাবে? এটা হলো ফোকাস, তাহলে সেটা এর উল্টো প্রধান অক্ষে আবার সমান্তরাল বেরিয়ে যাবে, ঠিক আছে? আলোগুলো কিন্তু মাস দিকেই হবে। আচ্ছা, এখানে দেখি, ধরো
এটা বক্রতা কেন্দ্র, এটা ফোকাস এফ, আর এটা বক্রতা কেন্দ্র। কোন রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে গেছে, তাহলে সেটার ক্ষেত্রে কি হবে? কোন রশ্মি যদি এরকম বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যেতে থাকে, তো সেটা যে পথে এসেছে সে পথেই আবার রিটার্ন করে। তোমরা ক্লাস 10-এ পড়বে গোলকের উপরে এই ধরনের যে বিন্দু থেকে, অর্থাৎ যে আমাদের কেন্দ্র থাকে, কেন্দ্র থেকে যদি কোন রকম রশ্মি টানা হয়, তাহলে সেটা সবসময় বৃত্তের উপরে 90 ডিগ্রি হবে। তো আমরা জানি যে যদি কোনো কিছু 90 ডিগ্রিতে আসে, সেটা 90 ডিগ্রি কোণ করেই আবার ফিরে যায়। আচ্ছা, এইটা লাস্ট ডায়াগ্রাম, যে 4টে রে ডায়াগ্রাম আছে তার এটা লাস্ট ডায়াগ্রাম। তো সেই ডায়াগ্রাম হিসাবে যদি এটা ধরো পি, অর্থাৎ মেরু, কোন আলোক রশ্মি অবতল দর্পণে মেরুতে আপতিত হয়েছে। তো আমি একটু আগেই বললাম যে কোনো যদি আমি এখান থেকে কেন্দ্র থেকে কোন মানে সরলরেখা টানি আমাদের গোলকের উপরে বা বৃত্তের উপরে, সেটা সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে এটা এখন কি অবিলম্বের কাজ করছে, তাহলে এই আই যেটা উৎপন্ন করবে এইখান দিয়ে বেরিয়ে যাবে, এবং এই আর সেই একই কোণ করে এই অবিলম্বের মানে এই প্রিন্সিপাল অ্যাক্সেসের সাথে যে কোণ করে আপতিত হবে সেই কোণ করেই বেরিয়ে যাবে। এই যে 4টে রে ডায়াগ্রাম আমরা আঁকলাম, এই 4টে রে ডায়াগ্রামের সাহায্যেই আমরা লেন্স এবং দর্পণ এর যত রকম ছবি আছে তাতে এইগুলোকে অ্যাপ্লাই করে দেখব। ঠিক আছে, তাহলে এইবার আমরা অবতল দর্পণ এবং উত্তল দর্পণের বিভিন্ন প্রকার যে ছবিগুলো হয় সেই সমস্ত ছবিতে চলে যাবে।